সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। মোহাম্মদ আবদুল্লাহ আল মাহিন বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। সদ্য কলেজে পা রাখা এই কিশোরও নেমেছিল রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনে, কিন্তু বাবা মায়ের বুকে আর ফিরতে পারেনি। হাসিনার গণহত্যার শিকার হয়ে সদা হাস্যোজ্জ্বল এই কিশোর এখন অন্য ভুবনের বাসিন্দা। ৪ আগস্ট উত্তরায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। সেদিনের সেই স্মৃতি তুলে ধরতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাহিনের বাবা মোহাম্মদ জামিল হোসেন। তার মুখেই শুনব ছেলে হারানোর হৃদয় বিদারক স্মৃতি। জামিল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাহিনের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। আবদুল্লাহ আল মাহিনের জন্ম রাজধানীর উত্তরাতে। যেই উত্তরাতে ৪ আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন তিনি। ময়মনসিংহ শহরের কোনো এক ছোট্ট মুদিখানায় বসে ছেলেকে নিয়ে এই তথ্যটি যখন বলছিলেন বাবা জামিল হোসেন, তখন তার কণ্ঠটা ভারী মনে হচ্ছিল। তিনি বলছিলেন, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়েছেন তিনি। বাসা ছিল রাজধানী উত্তরা এলাকায়, বিমানবন্দরের পেছনে। সেখানেই তার একমাত্র সন্তান মাহিনের জন্ম ও বেড়ে ওঠা। প্রবাসী জীবনের ইতি ঘটিয়ে তিনি রাজধানীতেই থিতু হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যেই ছেলেকে আঁকড়ে এই শহরে থাকতে চেয়েছিলেন, সেই ছেলেই এখন আর বেঁচে নেই। হাসিনার খুনি পুলিশ তাকে হত্যা করেছে নির্মমভাবে। এখন জামিল হোসেনের বসবাস ময়মনসিংহ শহরের পুরোহিত পাড়ার পৈতৃক ভিটায়। সেখানেই একটি মুদিখানা করে কাটছে সময়। আবদুল্লাহ আল মাহিন ২০২০ সালে দিয়াবাড়ি মডেল স্কুল থেকে এসএসসি পাশ করেন। ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। ২৪-এর ছাত্র আন্দোলন শুরু হলে তিনিও তাতে জড়িয়ে পড়েন। অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতনের একদিন আগে উত্তরা এলাকায় শহীদ হন তিনি। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব মাহিনের বাবার মুখ থেকে সন্তান হারানোর ব্যথার সেই স্মৃতিগুলো। জামিল হোসেন, আপনার একমাত্র সন্তান মাহিন এই ২৪-এর গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আপনার সন্তান বীরের মতো বুক পেতে ফ্যাসিস্টের গুলিবিদ্ধ হয়ে পরপারে পাড়ি জমিয়েছে। নিশ্চয়ই আপনার একমাত্র সন্তান, আপনি পৃথিবীর কোনো সান্ত্বনা আপনাকে সান্ত্বনা দিতে পারবে কিনা আমাদের জানা নেই। কী হয়েছিল ওই দিন? আপনি কিভাবে খবর পেলেন আপনার সন্তান যে শহীদ হয়েছেন? সেই খবরটি আপনি স্বাভাবিকভাবে মানতে পেরেছিলেন কিনা? ৪ আগস্ট সকাল ১১টায় ঘুমেতে উঠে ওর মাকে বলে যে, আম্মু নাস্তা কি বানাইছো? তখন ওর মা বলে যে, বাবা ঘরে রুটি আছে, ডিম সিদ্ধ আছে, গরুর মাংসটা রুটি খাও। তখন বলতেছে, না মা, একটা ডিম দাও। এমন অবস্থা, ও হাতে মোবাইল, মুঠোফোন টিপে বলতেছে, তাড়াতাড়ি আমাকে একটা ডিম দাও। তখন ও একটা ডিম একবারে মুখে দিল, সিদ্ধ ডিম দিয়ে ২-৩ কামড় দেওয়ার পর পানি দিলে সঙ্গে সঙ্গে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থা মা বলতেছে, বাবা কোথায় যাচ্ছ? বলে, আম্মু একটু বিআরটি মাঠে যাচ্ছি, উত্তরা বিআরটি আমার বাসার সামনে, আমার এক ফ্রেন্ড আছে, ওর সঙ্গে কথা বলে আমি এখনই আসবো। এই বলার পর যে আমার সন্তান ওইখান থেকে সে মিছিলে যাবে, তার ফ্রেন্ডরা সব মাইলস্টোন স্কুলের পড়াশোনা করে। আপনার ছেলেও? আমার ছেলে দিয়াবাড়ি মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করছে ২০২৪-এ। আচ্ছা আচ্ছা। তখন ওর ফ্রেন্ডদের সঙ্গে ওইখান দিয়ে উত্তরা চলে যায়, আমরা জানি না। আমি সকালবেলা বের হওয়ার সময় আমার ছেলের যার চাহিদা ছিল ২০ টাকা। একটা এসএসসি পাস করা ছাত্র ২০ টাকা তার চাহিদা। আমি অনেক সময় টাকা আমার কাছে রেখে যাই, অনেক সময় রেখে যাই না। তখন ওর মাকে বলতো যে, আমার তো চাহিদা মাত্র ২০ টাকা, এই ২০টা টাকা রেখে যাইতে পারে না।
আমি ওই দিন ওর মুঠোফোনের নিচে ওই 20টা টাকা একটা নোট রেখে গেছিলাম যে আমার ছেলে এটাই করবে। আমি সকাল 7টায় আমি ওইখানে আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যে বিআরটির মাঠে বসে আড্ডা দিই। তখন আমি 7:30টায় আমি উঠে চলে যাই। যাওয়ার পরে আমি 11টায় বাসায় ফিরি। ফেরার পর আমার শালি বলতেছে, দুলা ভাই অপু তো মিছিলে গেছে। ওই ভাগনাকে ফোন করি, ফোন করার পরে ফোন ধরে না ধরার পর আমার ছেলেকে টেকনিক্যালে ভর্তি করছি। ও তো নতুন ক্লাস, মানে লস হয়ে যাচ্ছে সময়। তাই আমি ওদের স্কুলের টেকনিক্যাল টিচারকে ফোন দিলাম যে আপনি এমন কিছু করেন যে ছেলেরা যেন বাসায় লেখাপড়া করতে পারে, কারণ এখন যে অবস্থা দেশের, তা কখন কোন অবস্থায় আমাদের ছেলেরা হয়ে যায়, লেখাপড়া পিছিয়ে যায়। তখন বলতেছে ভাই ঠিক আছে, আমি আপনাকে রাত্রের ভিতরে একেই দিব। তখন বললাম যে বাগনা তো ফোন ধরতেছেন, দেখি আমার ছেলে কোথায় আছে। তখন আমি ওর মুঠোফোনে ফোন দিই। ফোন দেওয়ার পর একই স্টুডেন্ট ধরার পরে বলতেছে আপনি কে বলছেন? আমি বলতেছি যে তোমার কাছে আমার ছেলে ফোন কেন? ও বলতেছে ও আপনি কি লাগে? আমার ছেলে। তখন বলতেছে আঙ্কেল আপনি একটু তাড়াতাড়ি উত্তরা আদর্শ মেডিকেলে আসেন। কয়টা বাজে তখন? তখন আনুমানিক 11:30 সকালে। উত্তরা আদর্শ মেডিকেলে আসেন। ও তো গুলি খাইছে। তখন আমার পণ্য ছিল একটা সাদা লুঙ্গি আর একটা গেঞ্জি। ওই অবস্থায় আমি উত্তর আদর্শ মেডিকেল জন্য বাইর হয়ে যায়। আমার ভাইরা পিছনে বলতেছে দুলা একটু দাঁড়ান, এখন যেখানে আমার সন্তান গুলি খেয়ে আক্রান্ত হয়েছে ওইখানে তো আমার দাঁড়ানোর সময় নেই। আসলাম 4 আগস্ট। 4 আগস্ট আমি আসলাম উত্তর আদর্শ মেডিকেলে। এসে দেখি আমার ছেলেকে মাথায় ব্যান্ডেজ করা হচ্ছে। তখন স্টুডেন্টরা বলতেছে যে এই পেশেন্টের বাবা আসছে। ডাক্তার আমাকে বলতেছে আপনি এত তাড়াতাড়ি আপনি কীভাবে খবর পাইছেন? আমি বললাম আমার বাসা হচ্ছে 15 নম্বর সেক্টর, আর এটা হচ্ছে 7 নম্বর সেক্টর। এখন মুঠোফোনের ব্যবহার তার সঙ্গে করা যায়। ডাক্তার বলতেছে আপনার ছেলের অবস্থা খুব খারাপ, ইমিডিয়েটলি ঢাকা মেডিকেল অথবা সুরাদিতে নিয়ে যান। এমন সময় আমি অ্যাম্বুলেন্সের জন্য ইমার্জেন্সিতে বের হব। আমার ওয়াইফ আপনি কি মাহিনকে যখন ব্যান্ডেজ করা হচ্ছিল তখন ব্যান্ডেজ করতে মাহিনের চোখ তখন বন্ধ করা। আপনি তাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, ব্যান্ডেজ করা অবস্থা আমি। মানে তখনও তো মাহিন জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। যাওয়ার পরে ওর মাকে কান্নাকাটি করতেছে, সব ডাক্তাররা ধরে বের করে দিচ্ছে, বাইরে বসায় রাখছে। এমন সময় আমার ছেলে বলছে আমার মার নাম মনি, আমার মাকে একটু খবর দাও আমার মাকে। আমার সময় আমার মা আবার কান্নাকাটি করে ভিতরে যেতে চাইছে, ওরা যেতে দেওয়া হয় নাই। আমি উত্তরাতে অনেক জায়গায় ঘুরাঘুরি করে কোনো অ্যাম্বুলেন্সের খোঁজ পাইনি। এমন অবস্থা ডাক্তারদের বললাম যে দেখেন আমি তো কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, এখন কি করতে পারি? তখন ইন্টারনেট ডাক্তাররা বলতেছে যে আমাদের তো অ্যাম্বুলেন্স আছে পিছনে, একটা অ্যাম্বুলেন্স দিয়ে দাও। বলতেছে এটা আমাদের স্টাফেদের জন্য। তখন ওরা কি করলো, সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল ওদের প্রিন্সিপালের কাছে বলতে যে স্যার আমরা যেভাবে যেতে পারবো, এখন এমন অবস্থার পেশেন্ট এর বাঁচানোর জন্য আমাদের অ্যাম্বুলেন্সটা দেওয়া দরকার। এমন অবস্থায় আমাকে একটা অ্যাম্বুলেন্স দিল। দেওয়ার পর আমি রাস্তায় যাচ্ছি, তখন ড্রাইভার বলতেছে ভাই ঢাকা মেডিকেলে পিজিতে সুরাদিতে ট্রিটমেন্ট পাবেন না, কারণ প্রচুর রোগী। তখন আমি বলতেছি ভাই দেখো, তখন আমি উত্তরা মেট্রো ট্রেনে নিচ দিয়ে ক্যান্টনমেন্টের কাছাকাছি। তখন বলতেছে যে ভাই এরকম। আমি বলতেছি দেখো তোমরা তো অনেক জানো, অনেক ভালো ট্রিটমেন্ট হয়, টাকা পয়সা যা লাগে টাকা পয়সা চিন্তা করো না, আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা করো। আর তখন আমি জানি না যে আমার ছেলে 2টা গুলি খেয়েছে। এমন অবস্থায় ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারে কয়েকটা ক্লিনিকে ফোন করার পরে বলতেছে ঠিক আছে আমরা ওটি পাব করতেছি, তুমি রুগী নিয়ে আসো। আবার বেক করে উত্তরাতে আসলো এক ক্লিনিকে। আসার পরে ওরা ওটিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার ছেলে ব্যান্ডেজ খুললো মাথার। খোলার পরে একটা বাম চোখে গুলি লাগলো, একটা মাথা পিছন দিয়ে এসে নাকের হাড়ে। তখন বলতেছে আমরা পারবো না অপারেশন করতে, আরে ঢাকা নিতে হবে। আমার নানা আবার সময় টিভির সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম হীরা, নানা আমাকে বারবার বলতেছে তুমি নিউরো সায়েন্স নিয়ে যাও, মাথায় আঘাত পাইছে, মানে ইমার্জেন্সি ডাক্তাররা বলে দিছে, নানার সঙ্গে কথা বলছে
যে ক্লিনিকে নিয়ে গেছি নানার সঙ্গে কথা বলছে যে এই পেশেন্ট এই অবস্থা, তখন নানা আবার কি নিউরো সায়েন্সে কন্ট্যাক্ট করে আমার বলতে তুমি নিউরো সায়েন্সে নিয়ে যাও। আমি বলতেছি না না, নিউরো সায়েন্সে তো কোনো রুগী রাখে না, অনেকের কাছে ফোন দিছি। লাস্টে যে নানা আমাকে তুমি ছাড়া কথা বলেন নাই, সে আমার 2 কোটা কথা বলছিল যে তুই আমার চেয়ে বেশি বুঝোস। পরে আমি বলতেছি তুই নিউরো সায়েন্স নিয়ে যা, আমি ডাক্তারদের সঙ্গে কথা বলছি। এরপর আমি ওইখান থেকে যখন আমি আবার ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলাম, তখন এই পাশে সব আওয়ামী লীগের লোকেরা আমার অ্যাম্বুলেন্স যাইতে দেয় না 4 আগস্টে। তখন বললাম দেখো, উত্তরা পশ্চিম থানার অমুক আমার আত্মীয়, আমার ছেলে গুলি খাইছে, আমার ছেলে ছাড়ো, যাইতে দাও। আমার ছেলে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি, পিছন দিয়ে গুলি টিয়ার সেল যে ছাড়তেছে, বুলেট খালি দেখলাম অ্যাম্বুলেন্সের চালের উপরে ঝিঝি ঝিঝি করে পড়তেছে। ছাত্ররা আটকাইছে, ছাত্রদেরকে বললাম বাবা দেখো আমার ছেলে গুলি খাইছে, একটু নিতে দাও। ছাত্ররা আমাকে কি করলো, আর্মিরা দেখে হাসাহাসি করে। রাস্তার ভিতর মোটা গাছের মুঠা ফেলে রাখছিল, ছাত্রদের ডাকলাম যে বাবা তোমরা তাড়াতাড়ি এটা সরাই দাও, আমার ছেলে নিতে দাও। ওরা এসে আমাকে যতটুকু হেল্প করা করছে, রাস্তা ক্লিয়ার করে দিছে। আমি নিউরো সায়েন্সে গেলাম, যাওয়ার পরে আমার ছেলেকে 1 থেকে 1.5 ঘন্টা ইমার্জেন্সিতে ফেলে রাখছে। হাতে একটা বল ধরাই দিছে যে এটাতেই করেন। আমার ছেলে ব্লাড যাও হচ্ছিল, সব ব্লাড শেষ, ব্যাগ শেষ। তখন বললাম আমার ছেলে হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাকে একটা বল দিয়ে বলতেছে আমি পাঞ্চ করে। আমি এমন অবস্থা আরেকজন রাখা, আমি তাড়াতাড়ি করে আমার এক ফ্রেন্ড একটা ডাক্তারের চাকরি করে, পরে ফোন দিলাম যে দেখ আমার তো এই অবস্থা, তোর 22টা গুলি খাইছে, এখন নিউরো সায়েন্সে আছি, তুই একটু তোর স্যারকে বল। তখন আমার স্যারকে বললো স্যার আমার স্যার তো ভাইয়ের ছেলে আন্দোলনে যা গুলি খাইছে, একটু যদি আপনি হেল্প করতেন, নিউরো সায়েন্স মেডিকেল আছে। তখন আমাকে ফোন দিল ডক্টর ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলের নাম কি? মাহিন। আপনি অমুকে কি লাগে না? আমার চাচাতো ভাই। পরিচয় দিতে হয়েছে চাচাতো ভাই, বন্ধু আর পরিচয় দিইনি, তাহলে তো আমি পাবো না। তখন বলতেছে এখন কোথায় আছেন? ইমার্জেন্সিতে আছি। 5 মিনিট ওয়েট করেন, আমি দেখতেছি। বলার পরে যখন 2-3 মিনিট একটা মানছাড়া বাসি সিগন্যাল দিচ্ছে, বাসির উপরে ডাক্তার কয়েকটা আসলো, আসার পরে জিজ্ঞাসা করলাম মাহিন কি? আমি বললাম আমার ছেলে ওইগুলি খাওয়া এই অবস্থা। তখন এক ডাক্তার টলি ধরে টান দিতেছে, আরেক ডাক্তার বলতেছে স্যার কোথায় নিয়ে যান? বলতেছে এটা অমুক স্যারের রুগী। বলতেছে স্যার ওটি 2টা চলতেছে, তাহলে একটা ওটি করে দিয়ে তারপরে এই ওটি করেন। 4:30টায় আমার ছেলে প্রথম অপারেশন করে, চোখের বুলেট বের করার পরে আমাকে বলতেছে যে ভাই আপনার ছেলে অবস্থা খুব খারাপ, অপারেশন করতে গেলে একটু সিগনেচার লাগে। আমি আপনার সিগনেচার নিয়ে নিয়ে স্যারের কথা মতো আমি অপারেশন করছি। অবস্থা খারাপ দেখে আমি লাইফ সাপোর্টে নিয়ে গেছি, কারণ এখন আপনি কখন আমি কি করব না করবো আমি এটাই করি না, লাইফ সাপোর্টে নিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের গুলি বের করা হয়েছে, মাথার গুলিটা আল্লাহ যদি রাত্রে ভালো মতো রাখে কাল সকালে বের করব। রাত্রে 9টার সময় আমি যখন লাইফ সাপোর্টের দরজার সামনে গেছি, আমার ছেলে দেখি ডান চোখ খুলে মানে চোখটা তো সাদা, এই চোখটা গোলাটটা হয়ে রয়েছে, তাকে ও দেখতেছে। কিন্তু অল্পূর্ণ আমি একটা কথা যে লাস্টে যে বাবা ডাক্তার এটা শুনতে পাইনি। আমি এটা দেখে যখন সরে গেছি, কিছুক্ষণ পরে ডাক্তার আমাকে নক করলো। নক করার পরে বলতেছে স্যারের সঙ্গে তো কথা বলতে পারতেছি না, স্যারকে নক করতেছি, স্যার এই করে নাই আপনার সঙ্গে। আমি বলছি হ্যাঁ ওই কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি নামাজে দাঁড়াইছে, আসে নামাজে। তখন আমার বলতেছে ভাই দেখেন আমাদের চেষ্টা আমরা করে গেছি, এখন আমি কাগজপত্র সব রেডি করে দিই, আপনি ডেড বডিটা নিয়ে চলে যান, কারণ এটা পুলিশ কেস, এটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। তখন আমার ছেলে সব কাগজপত্র রেডি করে আমাকে 10:30টায় করলো রিসেপশনে আইসা। রাতে 10:30, 9:30টায় মারা গেছে আমার ছেলে। মানে ওরা আনুষ্ঠানিক কাজ কাম করে বুঝতে পেরেছিলেন, পোস্টমর্টম করে নাই। আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার সন্তান আর বেঁচে নেই? হ্যাঁ, ওই ডাক্তার যখন বললো কাগজপত্র সব রেডি করে দিচ্ছি, আপনি একটু নিয়ে চলে যান, কারণ এটা এখন যদি বেশি রকম আমরা করি তাহলে পুলিশ কেস, এটা তখন আমরা সহজে নিতে পারবেন।
কারণ 4 আগস্ট রাত্রে 9টায় গণ্ডগোল, 5 আগস্টে তো দুপুর পর্যন্ত গণ্ডগোল হয়েছে। তখন রিসিপশনতে এসে আমাকে ডেড বডি আটকে দিচ্ছে যে এটা পুলিশ কেস, পুলিশের কথা ছাড়া আমরা ডেড বডি দিতে পারবো না। তখন র্যাব হেডকোয়ার্টারে আমার কিছু ফ্রেন্ড ছিল, ওদেরকে নক করলাম, কাজ হয় নাই। ক্যান্টারম্যানে কিছু ছিল, ওদেরকে নক করছি, এরা বলতেছে দেশের অবস্থা খুব খারাপ, আমরা বের হইতে পারতেছি না, সকাল হোক তখন আমাদের যতটুকু হেল্প করার দরকার আপনাকে আমি হেল্প করব। সবারই এক কথা। ওইখানে আমার এক ভাগ্নে ছিল, ও এক সার্জেন্ট, মানে আমার ফ্রেন্ড, মানে অনেক ইয়ের থেকে হয়েছে। আরে ফোন করার পরে বলতেছে, মামা সোহেল মামার ছেলে, আমার মামা তো ভাই তো মারা গেছে। তখন সার্জেন্ট অনেক বকাবকি করলো, করার পরে বলতেছে এখন কোথায় আছো? নিউরো সায়েন্সে, তো ডেড বডি দিচ্ছে না। পশ্চিম থানাতে ফোন করছে, আগারগাঁও থানা আগে ফোন দিছে। আগারগাঁও থানা বলতেছে এটা পশ্চিম থানা আন্ডারে হয়েছে, পশ্চিম থানায় নক করো। পশ্চিম থানাতে ফোন দেওয়ার পরে পশ্চিম থানা বলতেছে আমার এই পশ্চিম থানা আন্ডারে কোনো মারামারি বা কোনো গণ্ডগোল হয়নি, কিন্তু আমার ছেলে 7 নম্বর সেক্টর আজমপুর আমির কমপ্লেক্সের সামনে পড়ে আসছিল, এটা 7 নম্বর সেক্টর পশ্চিম থানা আন্ডারে। তখন আমার করবে না, তখন ওই সার্জনের সব কিছু আর বেস নাম্বার সব কিছু বলার পরে যা কাগজ লাগে আমি দিব, আমার কাছে নেন আপনি ডেড বডি। তখন আমাকে ডেড বডিতে রাত্রে প্রায় 1টায়, আমার ছেলে মারা গেছে 9টা 9:30টায়, আমি ডেড বডি পাই ময়মনসিংহ মেডিকেলতে 1টায়, ময়মনসিংহ মেডিকেল, ঢাকা, নিউরো সায়েন্স মেডিকেল। হ্যাঁ নিউরো সায়েন্সের থেকে। তখন আমার ছেলেকে নিয়ে আমি যখন উত্তরের দিকে রওনা দিছি, এই মাজার রুটে না হয়ে ওই মিরপুর ওই পাশ দিয়ে রওনা দিছি, কারণ এদিক দিয়ে গণ্ডগোল। যখন আমি বেরিবাদ উঠলাম গাড়ি নিয়ে, বেরিবাদে নামবো, তখন বলতেছে বিআরটি, যে আমাদের উত্তর বিআরটি পুরো ঘেরাও। তখন আমি ওইখানে সবাই ফোন দিলাম, বলতেছে না এখানে আমরা সব। ওইটা তো 5 তারিখে বলা যায় ভোর রাত, প্রায় 1 থেকে 1,500 উপরে অধিক লোক দাঁড়ায় রয়েছে শুধু আমার ছেলে দেহ দেখার জন্য, জানাজা পড়ে দিবে তারা। তখন আমি বলতেছি দেখো আমার অনেক দূরের পথ, ময়মনসিংহ নিয়ে যেতে হইব আমার ছেলেকে, যে আমার জন্মস্থান শেষ সমাধি আমি ময়মনসিংহে করবো, ঢাকা আমি কিছু করব না। আমি ঢাকা আছি 23 বছর ছিলাম, আমার ছেলের জন্মের উত্তরার্ধে এবং মৃত্যু হয়েছে এই উত্তরার্ধে, ও মেট্রিক পাশও করছে এই উত্তরার্ধ থেকে। আমার ছেলেকে করব। তখন এরা বলতেছে না আমরা একজন হলেন জানাজা পড়বো। মসজিদে ইমাম সাহেব দৌড়ে আসছে, আসার পর মসজিদে ইমাম সাহেব বলতেছে ইমাম সাহেব একটু পরিচয় করাই দেয়। কয় মাহিনের বাবা মা ভাই বোন কারোর সাথে পরিচয় করাইতে হইব না, সবাই জানে, কারণ অ্যাকচুয়ালি আমাকে সবাই ওইখানে জানতো, সবাই চিনতো। এরপর আমার ছেলে এখানে জানাজা পড়ে আমি যখন ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই, গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে আমাকে কিছু লোক আমাদের অ্যাম্বুলেন্স ঘেরাও করার পরে আরেকটা ছেলে এসে, তখন আমি বলতেছি আমার ছেলে আন্দোলনে মারা গেছে, আমার ছেলের দেহ নিয়ে যেতে দাও, ওদের সঙ্গে কথা বলতে। আরেকটা ছেলে এসে আমার অ্যাম্বুলেন্সের গ্লাসের উপরে বাড়ি মারে, গ্লাসটা ভেঙে ফেলে। তখন আমি বলতেছি বাবা দেখো আমার ছেলে একজন ছাত্র, আমার ছেলের দেহ নেওয়ার জন্য তোমরা ছাত্ররা এই গ্লাসটা ভাঙছো, যা করছো ভালো করছো বাবা, এখন আমার ছেলেকে নিয়ে যাইতে দিবা তো? তখন বলতেছে আঙ্কেল এই মেন রুটে না উঠে আপনি শাখা রুটে যান, মাটির রাস্তা, এই মাটির রাস্তা দিয়ে ঘুরে, এমন রাস্তা লাস্টে যাওয়ার পরে আমি দেখি পুরা রাস্তার ভিতরে আগুন, শুধু 1.5 হাত জায়গা খালি। আমারে বলতেছে যে যদি এটার উপর দিয়ে যাইতে পারো যাও, না গাড়ি সহ জ্বালাই দিব। এই রিস্ক নিয়ে আমার ছেলেকে, কারণ আমার ছেলে তো আমার নিতেই হবে, আমার বাড়িতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওইখানে সমাধি করার পরে আমি 1 সপ্তাহ পরে আবার ঢাকা এসে পড়ি। এখন আমার একটা কথা, আমি ছোটকালেই স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে আমি যুক্ত ছিলাম, তখন আমি মনে হয় ক্লাস 8-এ পড়ি। যখন আমি 96 ইন্টার পরীক্ষা দিই, তারপর থেকে আবার দেশের জন্য কঠোর পরিশ্রম করছি, প্রবাস জীবন। তখন আমার থাকার কথা বাবার হোটেল খাওয়া, মার হোটেল ঘুমানো, আমার বড় ভাই ছোট ভাই এবং চাচাতো ভাই সবাই দেশে, আমি প্রবাস। তখন আমি যুদ্ধ, এই শেষ পর্যন্ত আমার সন্তানকে ওই দেশের জন্য জীবন দিতে হয়েছে। দেশ আমাদের কি দিছে, আজকে যে আমার সন্তান এই দেশের জন্য জীবন দিচ্ছে,
কিসের জন্য জীবন দিয়েছে? তাদের ন্যায্য অধিকার, কোঠা আন্দোলনে। আজকে কি সেই কোঠা বন্ধ হয়েছে? এখনো কোঠা রয়ে গেছে। যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে সেই স্বৈরাচারের বাহিনী এখনো রয়ে গেছে। আমি আমার সন্তানের মামলা করছি উত্তরা পশ্চিম থানায়। আমি আমার আয়ুকে জিজ্ঞাসা করি, ভাই অমুক জায়গায় ভিডিও সিসি ক্যামেরা আছে, অমুক জায়গায় সিসি ক্যামেরা আছে, এগুলো সংগ্রহ করছেন? বলতো সিসি ক্যামেরা তো সব ভেঙে হয়েছে। আমি আমার ওই মুঠোফোন আনি নাই, ওইটা বাইরের ফোন, ওইটার ভিতরে। পরে আমি মুঠোফোন পিক ক্যামেরা বলছি, দেখেন যেগুলো সংগ্রহ করার কথা আপনার, সেগুলো সংগ্রহ করি আমি নিজে মার্ক করে দিছি আমার সন্তানের। আমি নিজে ভিডিও ফুটেজ নিছি, ভিডিও ফুটেজ থেকে নিয়ে আমি ভিডিওগুলো নিছি। উত্তরা 7 নম্বর সেক্টরে যে ভিডিও ফুটেজটা ছিল, সেই ভিডিওতে কি আপনি দেখতে পেয়েছেন কে বা কারা গুলি করেছে? হ্যাঁ, ওইখানে কিভাবে করেছে? সব ঢাকা 18 আসনে এমপি হাবিব হাসানের ভাইয়ের ছিল, চাচাতো ভাই ছিল, এবং 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, যুবরাজ বাহিনী ছিল, হাবিব হাসান বাহিনী। এই দুই বাহিনী এই করছে ওই 4 আগস্টে উত্তরা। মামলার আসামি করেছেন তো তাদের কি? আমি তাদের হাতে যে অস্ত্র মামলা ছিল? আসামি করছি, এখানে আমি মামলা আসামি করছি মাত্র 17 জন। আমার ওয়াইফ শুধু বলতেছে, তুমি তাড়াতাড়ি মামলা করো না কেন? মামলাটি কত তারিখে করেছেন? মামলাটা করছি 20 তারিখে, 20 আগস্ট। 20 আগস্ট। এবং আমি মামলা করার পরের দিনই আমি একটা জিনিস বুঝতে পারি না, যে আমি যে একজন বাদী হয়ে মামলা করছি রাত্রে অন্ধকারে গিয়ে, সকাল ফজরের পরেই তারা আমার বাসায় যা হামলা দিচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা করেছে? হ্যাঁ, যাদের বিরুদ্ধে মামলা করছি। স্টেপ নিয়ে গেছে যে আমার ছেলেকে এখান থেকে নাম ক্যান্সেল করো। লাস্টে আমার বাধ্য হয়ে ঢাকা ছাড়তে হয়েছে। ঢাকা আমার ছেড়ে ময়মনসিংহ যেতে হয়েছে। মানে আপনি উত্তরা ছেড়ে দিয়েছেন? উত্তর ছেড়ে দিছি। মাহিনকে ঘিরে তো আপনার এক পৃথিবী, আপনার সকল স্বপ্ন সবকিছু মাহিনকে ঘিরে ছিল, সেই স্বপ্নই তো হারিয়ে গেল। আমার কিভাবে নিজেকে সান্ত্বনা দেন? আমার প্রায় 2 যুগ অধিক আমি প্রবাস জীবন। আমি কথা ছিল এটা আমার শেষ প্রবাস। কারণ আমি 2020 মার্চের 6 থেকে আসলাম বাংলাদেশে, 11 থেকে লকডাউন, 7 মাসের ছুটিতে। তারপর আমি বলতেছি যে এবার যদি আমি ইউরোপে যেতে পারি, তা আমার ছেলে সন্তানের ভবিষ্যৎটা আমি করে দিতে পারবো। যখন আমি দেখলাম আমার সন্তানে A+ পায় মেট্রিক পাস করছে, ও বলতেছে, আব্বু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করব। ও পলিটেকনিক্যালে ভর্তি হয়েছিল। আর ও ভর্তি হওয়ার আগে আমি ওয়ার্ক পারমিট পাইছি পোল্যান্ডের 5 বছরে। আমার কথা ছিল আমার ছেলে কম্পিউটার সায়েন্স 4 বছরের কোর্স, 2 বছর বাংলাদেশে আমি লেখাপড়া করাবো, বাকি 2 বছর আর ইউরোপে নিয়ে আমি সেটেল করে দিয়ে আমি চলে আসবো একবারে। কারণ আমি তো অনেক বছর বিদেশ করলাম। কাদের জন্য বিদেশ করতেছি? ছেলে মেয়ের জন্য। আজকে যে আমার মেয়ে A লেভেল পাস করার পরে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করতেছে, হতে পারে আমার জ্যাঠাশের মেয়ে, কিন্তু আমি তো ওই ছোটতে লালন পালন করতেছি 1.5 নিজের বছর সন্তানের থেকে। মতো। তো মাহিনকে ঘিরে আপনার কোন স্মৃতিগুলো আপনাকে এখনো কাঁদায়, সারা আমারই জীবন ছিল কাঁদায়? মাহিন একদিন বড় হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। ও যেভাবে লেখাপড়া আগে গেছিল, এবং ও বলতো, আরে বলতাম, বাবা তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার না হয় মেরিন ইঞ্জিনিয়ার হও বা সিভিল ইঞ্জিনিয়ার হও। ও বলতো যে বাবা দেখো তুমি প্রবাস জীবন কাটাইছো, তোমাদের হাতে কলমে কাজ শেষ, সব কম্পিউটার কাজ। আমি এইখানে কম্পিউটার কাজ করে আমি দেশের একটা উজ্জ্বলই করব। যার কারণে আমার স্বপ্ন ছিল আরে প্রবাসী নিয়ে ওর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। কিন্তু আজকে আল্লাহ পাক এমন এক জায়গায় আমার সেটেল করাইছে যে আর আমার কোনো পিছনে করতে হবে না, যে বাইরে নিয়ে কোথাও সেটেল করবো বা ওরে বড় করতে হবে বা ওর জন্যই হচ্ছে, এইসব কোনো টেনশন করতে হচ্ছে না। আমার ছেলে একা রুমে থাকতে ভয় পাইতো। যদি ওর বড় বোন না রয়েছে, আর মারে বলতো, আম্মু আমি যখন না ঘুমাবো তখন তুমি যাও না, তুমি মোবাইল টিপো, তারপর আমার ঘুম পাড়ায় পরে তুমি সরো। আর এই অন্ধকার কবরে আজকে আমার সন্তান একা শুয়ে আছে। প্রায় 1.5 বছর হয়ে গেল। মানে মামলার অগ্রগতি তো আপনি বললেন যে মামলা অগ্রগতি তেমন আমাকে অগ্রগতি নেই। পরশুদিন হাইকোর্টে ফোন দিয়েছিল। আমি তো একটা উত্তর পশ্চিম থানাতে মামলা করছিলাম, এটা যে মামলাটা আমার সিআইডিতে চলে গেছে, এবং প্লাস আমি একটা হাইকোর্টে মামলা করছিলাম, যে পশ্চিম থানা মামলা আমার হচ্ছে দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। যার কারণে আমি হাইকোর্টে মামলা করছিলাম। হাইকোর্টে মামলা আমার চার্জশিট হয়ে গেছে, আমাকে আইও আমাকে জানাইছে, এবং আইও আমাকে বললো 4-5 জন আসামি ধরছে তারা। এখন কিভাবে আপনি, মাহিনের মা, এই দুজন কিভাবে সময় কাটাচ্ছেন আসলে? সন্তান এখন
কবরে শুয়ে অ্যাকচুয়ালি আছে। আমি আমার বাসার সামনে একটা মুদির দোকান করছি। আমি আমার সারাদিন আমি মুদির দোকানে থাকি। সকাল 7টায় দোকান খুলি, 1টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই, আবার 5টায় দোকান খুলি। আবার রাতে দেখা যায় মাহিনের মা 9টা 9:30 আইসা পড়ে দোকানের সামনে আইসা দাঁড়ায় থাকে, কারণ সারাদিন একা একা বাসায়। আর এখন আমি আরে নিয়ে গেছি, কারণ ওইটা আমার প্রতি ওইখানে আমার সব আছে, বড় ভাই বউ, ছোট ভাই বউ, আমার চাচা চাচি সবাই মানে আছে, শুধু আমার পরিবারের- মা নেই। আমার মা মারা গেছে 2014-তে। মানে আপনার পরিবারের সকল সদস্যরা আছেন? সকল সদস্য আছে, যার কারণে আমি ওইখানে আরে নিছি। কিন্তু একটা জিনিস কি, যদি বলি আসো মুখে ঘুরে আসি, কোথাও নিতে পারি না, সেই হাসি মুখ কারণ আর সে নেই। কোথাও যায় না। তার এক কথা যে আমার সন্তান যেখানে নেই, ওইখানে আমি যাই কিসের জন্য যাব? কি চাওয়া একজন শহীদ পিতা হিসেবে? মাঝে মাঝে তো গর্ব হয় যে আপনার সন্তান এই দেশের এই মানুষের ভালোর জন্য শহীদ হয়েছে, এখানে তো সান্ত্বনা পান। সবার মুখে একটা কথা শুনলে ভালো লাগে যে আমার ছেলেকে শহীদ বলা হয়। শহীদ পরিবারগুলোর চাওয়া কি? আমার একটা চাওয়া, আমাদের যত শহীদ ফ্যামিলি, প্রায় 2000 অধিক আমার সন্তান মারা গেছে বাংলাদেশের জন্য, জীবন দিচ্ছে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে। সবার ফ্যামিলি যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে যেন সুরক্ষা রাখা হয়। হয়তো এক জীবন বললেও সন্তান হারানোর স্মৃতি আপনার শেষ হবে না, আপনার কষ্টের কোনো শেষ হবে না, সারা জীবন বয়ে বেড়াতে হবে। আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি আমাদের সেই সম্মানের জায়গা থেকে আমরা যেন আপনারা এই শোককে কাটিয়ে উঠতে পারেন, সেই দোয়া করি। ধন্যবাদ জামিল হোসেন আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শহীদ আবদুল্লাহ আল মাহিন এক টকবগে তরুণের নাম, যে কিনা দেশ থেকে বৈষম্য হটানোর আন্দোলনে নেমেছিল রাজপথে। ছাত্র জনতার সঙ্গে মিলেমিশে যুদ্ধ করে ফ্যাসিবাদ মুক্ত করতে চেয়েছিল দেশকে। তার সেই স্বপ্ন সার্থক হয়েছে, কিন্তু সেই সার্থকতা তিনি দেখে যেতে পারেননি। এর আগেই পুলিশ তাকে হত্যা করে। আমরা প্রত্যাশা করি শহীদ মাহিন হত্যার বিচার হোক, খুনিরা শাস্তি পাক। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।